জাইন উঠে দাঁড়ালো ধীরে সুস্থে। সুঠাম দেহি শরীরে পরিহিত কালো রঙের পাঞ্জাবিটা ফর্সা রঙের জাইনের মুখে আরো উজ্জ্বল করে ফেলেছে। জাইন নিজের চওড়া দেহ নিয়ে এগিয়ে আসলো ইসরাতের দিকে নৈশব্দে। কিছু পাল অতিবাহিত হওয়ার পর সে সামান্য ঝুঁকে আসলো। গ্রীবা পাকিয়ে ইসরাতের দিকে ঝুঁকে এসে বলে উঠল, আমার সব প্রয়োজনীয়তা আপনার সাথে। ইসরাত ঘাড় কাত করে জাইনের দিকে তাকিয়ে রইল। জাইন ধীরে ধীরে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে আসলো। এক ভুরু উঁচিয়ে বলল, আর ইউ কমফোর্টেবল ইসরাত নাসির? ইসরাত মাথা নাড়ল, মৃদু সুরে বলল। Yeah, I am. জাইন নিজেদের মধ্যে ইঞ্চি পরিমাণ দূরত্ব জায়গা হিসেবে রাখলো না। হাতের তালু ধীরে ধীরে ইসরাতের গালে স্পর্শ করলো, শুধালো। আপনি কি কমফোর্টেবল নাকি? ইসরাত মাথা নাড়ল, কিন্তু ভেতরে ভেতরে চলছে ঠিকই দোনামোনা। জাইনের পুরুষালী রুক্ষ শীতল হাতের স্পর্শ গালে পেতে শিহরণ জাগলো মনে। ধীরে ধীরে তা অন্য গাল স্পর্শ করলো, তারপর নাক, থুতনি, কপাল। জাইন তখনও ইসরাতের চোখের দিকে তাকিয়ে জানতে চাইল একই প্রশ্ন। আর ইউ কমফোর্টেবল? ইসরাত চোখ তুলে জাইনের দিকে তাকালো, মাথা নাড়িয়ে উপনিজ জানালো হ্যাঁ। জাইন তার হাত গাল থেকে সরিয়ে এনে ইসরাতের শাড়ির আঁচল ভেদ করে বের হওয়ার উদরে স্পর্শ করলো। নিজস্ব ভঙ্গিমায় আবারও জিজ্ঞেস করলো, ক্যান আই টাচ ইউ? ইসরাত ঠোঁট টিপে মাথা উপর নিচ নাড়ালো। জাইন ইসরাতের অস্বস্তি বোধ যেন না হয় সেজন্য উদরে আলতো হাতে হলুদের স্পর্শ করলো। তখনও তার চোখ ইসরাতের চোখে নিবিষ্ট। কোনো প্রকার কামুকতা ছাড়া পুরুষালী পুরু কণ্ঠে জানতে চাইল। আপনি অস্বস্তি বোধ করছেন ইসরাত? ইসরাত না ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালো। জাইনের হাত ইসরাতের উদর স্পর্শ করলো। চোখ তখনও মেয়েলি চোখে নিবিষ্ট। একবারের জন্য এদিক সেদিক হলো না। জাইন ইসরাতের গালের দিকে ঝুঁকে এসে মসৃণ গলায় জানতে চাইল। মে আই টাচ মাই চিক টু ইয়োর্স? ইসরাত অনুমতি দিল। জাইন নিচের কৃপা নামিয়ে নিয়ে এসে ইসরাতের মেয়েলি হলুদ মাখা গালে স্পর্শ করলো। পুরুষেরলি গাল উপর নিচের ঘর্ষণে সূক্ষ্ম চাপদারির খোঁজা অনুভূত হলো মসৃণ মেয়েলি গালে। জাইন নিচের গালে হলুদ লেগে আসতেই সরে গেল ইসরাতের থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে। কিছু বলতে যাবে, ভেজানো দরজার ফাঁক গলে দেখা মিলল দুটো দুটো করে 6টা চোখের, একটার পর একটা করে মুখ। সবগুলো চোখ চেয়ে আছে তাদের দিকে ট্যাপ ট্যাপ করে। জাইন মনে মনে ভেবে নিল মুখে হয়তো ইয়া বড় একটা হাত ঝুলানো সবগুলোর। জাইন তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো দরজার ফাঁকে। নুসরাত জাইনকে এমন থেমে যেতে দেখে বিড়বিড় করে বলল, ওই আহাইন্না ছবি তুলেছিস? না ক্যাপচার করলে তাড়াতাড়ি ক্যাপচার কর। আর নিজের ক্যামেরা নিজের চোখের কাছে ধরে এক চোখ বন্ধ করলো। বিড়বিড় করে বলে উঠল, দাঁড়াও 2 মিনিট, আগে পজিশন করতে দাও। ইরহাম দরজার দিকে ছোট ছোট নেত্রে চেয়ে রইল। খুবই সন্তপর্ণে সতর্কতার সহিত সে বলে উঠল, তোর পজিশন করতে করতে ওরাই আগের পজিশনে চলে যাবে। আহান ক্যামেরা দিয়ে 2-1টা ফটো তুলে নিল। অতঃপর হাতে ক্যামেরা ধরে ভুলে নাইট অন করে ফেলল। সেটা খেয়াল না করে ইসরাত আর জাইনের ছবি তুলতে যাবে, তখনই আলো জ্বলে উঠল। আর তো দরজার ফাঁক গলে গিয়ে পড়ল জাইন আর ইসরাতের সম্মুখে। জাইন এতক্ষণ দেখছিল এদের কাণ্ড চুপচাপ। যখন শিওর হলো ওখানে সবগুলো বাদর বসে, ধীরে ধীরে এগিয়ে আসলো দরজার কাছে। ওপাশের মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে দরজা খুলে ফেলল। অক্ষিপটে ভাসল লিলিপুটের মুখ করে বাদরের মতো দরজা ধরে ঝুলে আছি সবগুলো। দাঁত কেলিয়ে ভদ্র হাসি হাসছি 3জন। দুহাত আড়াড়িয়ে বুকে বেঁধে জাইন কাঠখোট্টা কণ্ঠে জানতে চাইল। এখানে কি? নুসরাত, ইরহাম, আহান 3জনই নিজেদের পানে চেয়ে ভদ্রভঙ্গিতে মুখ বানিয়ে ঠোঁট উল্টালো। এমন ভাবছে মহৎ হৃদয় প্রাণ হয়ে একদম জাইনের চরণে লুটিয়ে পড়বে তারা। 3জনে বোকা বোকা গলায় একসাথে বলে উঠল, কোনো কিছুতেই না, তাই না? হেসে হেসে 3জনে বসা থেকে উঠে দাঁড়ালো। একটার উপর অন্যটা প্রায় চড়ে বসেছিল। জাইন কেমন গম্ভীর হয়ে নিজেদের সামনে দাঁড়াতে দেখে হেসে হেসে মেঝে থেকে একে অন্যকে ঠেলে ধাক্কিয়ে উঠে দাঁড়িয়ে জায়গা করে নিল। 2-1 মিনিট দাঁড়ানো নিয়েও চলল তাদের ঝগড়া।
জাইন গুরুগম্ভীর ভঙ্গিমায় সকলের ভদ্রমুখ অবলোকন করে বলে উঠল। তোমাদের দেখে শয়তানও কনফিউজড হয়ে যাবে। নুসরাত, ইরহাম আর আহান অবাক চোখে মুখে চেয়ে উত্তেজিত আওয়াজে বলে উঠল। কেন? জাইন তার উত্তর দিল না। কপালে তীক্ষ্ণ ভাঁজ ফেলে সবগুলোকে দেখল। মুখ দিয়ে ঝরে ঝরে পড়া প্রশ্নের বাহারে ঠোঁট যেন ছটফট করছে কথা বলার জন্য, শুধু পারছে না। এই যা। নুসরাত জাইনের দৃষ্টি নিজের দিকে খুব মিশ্রিত অনুভব করলো। সেদে সেদে বলল। আমরা কিছুই দেখিনি। জাইন মনে মনে সামান্য হাসল। মুখের ওপর তখন গুরু গম্ভীরতার ছাপ। রুট কণ্ঠে জানতে চাইল। দেখলেই বা কি? আহান কুটিল হাসল। মিচকে শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল। আমাদের কাছে আমাদের ছবি আছে। জাইন কিঞ্চিত ভুরকুচকে নিল। ভ্রুক্ষেপহীন কণ্ঠে জানতে চাইল। থাকলেই বা কি? তারপর তিনজনের একজনকে কথা বলার সুযোগ না দিয়ে রাজবাড়ি গলায় আওড়ালো। আমি ভেবে পাই না প্রতি বছর 30 দিন করে নেত্রীসহ জেলে থাকার পরও কেন তোমাদের হেদায়েত হয় না। ইরহাম, আহান, নুসরাত অবাক হয়ে তাকালো নিজেদের দিকে। তারা আবার কখন জেলে গেল? এই জাইন ভাইয়ের মাথা নির্ঘাত গিয়েছে। না হলে জীবনে জেলে না যাওয়া তাদের কেন বলছে জেলে গিয়েছে? জাইন সবগুলোর মুখ দেখেই পড়ে নিল ভেতরের কথা। ঠোঁট উঁচিয়ে সবাইকে তাচ্ছিল্য করে পাশ কাটিয়ে যেতে নিল ইরহাম। বলল। আমরা সব কিছু দেখে নিয়েছি। জাইন সামনের দিকে হেঁটে চলে গেল। পুরুষালী পুরু কণ্ঠের সুর তখন কানে আসলো, কিছুটা ঠাট্টা মিশ্রিত তাতে। জাইন বলছে। কিছু দেখো আর না দেখো, এতে আমার কোনো কিছুই যায় আসে না। নুসরাত, আহান, ইরহাম জাইনের কথাই পাত্তা না দিয়ে ভাবতে থাকলো তারা আবার কবে জেলে গেল। যখন তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে একের পর এক চক্কর কাটলো এপাশ থেকে ও পাশে, তখন টনক নড়ল সবার। প্রতি বছর রমজান মাসে শয়তানকে আল্লাহ জেলে পাঠান। তার মানে শয়তানকে জেলে পাঠানো মানে তাদেরকেও জেলে পাঠানো। দুয়ে দুয়ে চার মিলাতেই তিনজনে চলতে থাকা পা থেমে গেল। বৃহৎ আকৃতির চোখ করে সবাইকে অবলোকন করলো। এমন সূক্ষ্ম খোঁচা মেরে চলে গেল ওই তুলাভাই নামক লোক তাদের। কত বড় সাহস! তারা শয়তান! ই আল্লাহ! নুসরাত মিনমিনিয়ে দুঃখী সুরে বলল। আমাদের ইবলিশ শয়তান বলে চলে গিয়েছে আর আমাকে শয়তানের নেত্রী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক মাফ করুক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঘড়ি কাটায় 3টা বেজে 40 মিনিট। টিকটিক করে চলছে তা। নুসরাত টিঙ্গা লিঙ্গা লিঙ্গা বলে সিঁড়ি বেয়ে নামছে। এর মধ্যে এক দূর সম্পর্কের ফুপু নুসরাতকে থামালেন। ভদ্রমহিলা নাছির সাহেবের ফুফাতো বোন, নাম নাইমা। তিনি হেসে হেসে বললেন। নেক্সট সিরিয়াল কিন্তু তোমার। নুসরাত হাসলো ভুবন ভুলানো। না জানার ভঙ্গি করে টেনে টেনে জিজ্ঞেস করলো। কিসের সিরিয়াল ফুপি? ভদ্রমহিলা হাসলেন, বললেন। তোমার বিয়ের। নুসরাত হা হা করে হাসলো, নিজেও বলল। নেক্সট সিরিয়াল কিন্তু আপনার ও ফুপি। ভদ্রমহিলা ভুরু উঁচিয়ে অবগতার সহিত জানতে চাইলেন। কিসের? নুসরাত হা হা করে তখনও হাসছে। অত্যাধিক বিনয়ী সুরে বলল। কবরে যাওয়ার টিকিট কিন্তু এবার নিশ্চিত। ওকে, শু করে গাড়ি একদম ওখানে গিয়ে থামবে। ভদ্রমহিলা নির্বাক হয়ে গেলেন। ঠোঁটের ভাগ গলে এই বড় হা হয়ে আসলো নিজের অজান্তেই। নুসরাত নিজের চুলে খোপা বেঁধে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলো ভাবের সহিত। গলার কাছে থাকা নিজের পাওয়ার বিশিষ্ট চশমা দোকানের ভাঁজে গুজতে গুজতে ফু দিয়ে মুখের ওপর থেকে চুল সরালো। তর্জনী আঙ্গুলের মধ্যে গাড়ি কি ঘোরাতে ঘোরাতে হেলে তুলে বাড়ির বাহিরে চলে গেল। ভদ্রমহিলা নিজের জায়গা থেকেও নড়তে ভুলে গেছেন প্রায়। এক প্রকার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থেকে পিড়পিড়ালেন। আল্লাহ কাছের মতো জিভ দিয়েছে। বাহিরে অপেক্ষারত মুখে সৌরভী, আহান, ইরহাম, মোমো দাঁড়িয়েছিল। ইরহাম 2-1 বার সৌরভীর পানে চেয়েছিল আর চোখে, আর এতেই সৌরভীর অস্বস্তি বোধ বেড়েছে। ইরহামের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো নয়। নুসরাত তার ভাই হওয়ায় একটু ভদ্রতার খাতিরে ফর্মালিটি করে কথা বলে। না হলে ইরহামের সাথে কথা বলার তার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। ইরহামের বিষয়ে তার কোনো কিছুই অজানা নয়। অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। একবার তো নিজে 4 নম্বর গার্লফ্রেন্ডের জন্য নিজের হাত কাটতে বসেছিল। হাই হুতাশ করে কান্না করছিল আর বলছিল।
আমি ওকে ছাড়া বাঁচবো না, এবার আত্মহত্যা করব। ও এমন কেন করলো আমার সাথে? এসব বলে বলে ভ্যাও ভ্যাও করে কাঁদছিল, কিন্তু নুসরাত এসবে মোটো পাত্তা দেয়নি। মাছি তাড়ানোর ভঙ্গিতে ইরহামের আত্মহত্যার কথা বাতাসে উড়িয়ে দিয়ে অলস ভঙ্গিতে ইরহামকে একদম নাজেহাল অপমান করলো। এর আগের বার যখন তোর তৃতীয় গার্লফ্রেন্ড তোকে টাকা খুঁজেছিল, তখন তুই স্বেচ্ছায় ব্রেকআপ করেছিলি। সাথে তুই বলেছিলি তুই আর বাঁচবি না ওকে ছাড়া। তাছাড়া এও বলেছিলি নিজের জান কোরবান করে ফেলবি, গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়বি। কিন্তু এখনো মরিসনি তুই। ফাজলামির একটা লিমিট রাখ ভাই, আমাকে আর হাসাইস না। ইরহাম তখনও ন্যাকা কান্না কাঁদছে, চোখের পানিতে ভাসিয়ে ফেলবে কলেজ ক্যাম্পাস। তার এমন ভাব ছাগলের মতো ভ্যাব্যা করে কেঁদে নাক মুছল, তারপর বলল। ও আমার সত্যিকারের ভালোবাসা ছিল। নুসরাত ভেঙে হু হু করে কাঁদল। ইরহামের কথায় পুরো ইমোশনাল হয়ে বলে উঠল। গত 5 বছর যাবৎ তোর প্রতিদিনই সত্যিকারের ভালোবাসা হয়, এটা কোনো বিষয় না। আজ বিকেলে আবার কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলিস, আমরা কিছু মনে করব না। আজকাল যা সে উপলব্ধি করছে, ইরহামের চোখ একটু বেশি ঘুরে ফিরে তার দিকে আসছে। সরাসরি কখনো দেখেনি, কিন্তু মানুষ বলে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়। 15 মাইল দূর থেকে কেউ তার দিকে নজর দিল, সেটি কি সেটা বুঝে যায়। ইরহাম লুকিয়ে চুরিয়ে যে তার দিকে তাকায় সেটা হলপ করে বলতে পারবে সুরভি। এরই মধ্যে কয়েকটা দড়ি হাতে নিয়ে নুসরাত আর ইসরাত এসে হাজির হলো। নুসরাত খুবই কোমল হাসি গালে ফুটিয়ে তুলে ভদ্র ভঙ্গিমাই বলে উঠল। আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ইরহাম, আহান, মোমো সেকেন্ডের ভেতর ধরে ফেল কি সারপ্রাইজ তাদের জন্য। সবগুলোর হাবভাব দেখে নুসরাতের কানে কানে বলে উঠল। ভেগে যাবে না তো? নুসরাত ফিসফিসিয়ে বলে। ওদের এতটা সাহস নেই আমাদের এখানে রেখে ভাগার। তারপর গলা পরিষ্কার করলো দুজনে। ইজ্জত সবার কাছে জানতে চাইলো। তোরা জানতে চাইবি না কি সারপ্রাইজ? না, আমি জানতে চাইও না কি সারপ্রাইজ। তোদের সারপ্রাইজ তোরা দুমন তোদের কাছেই রাখ। নুসরাত ইরহামের কলার থাবা মেরে চেপে ধরল নিজের সাথে। বোকা হাসি হেসে বলে উঠল। বন্ধু, কোথায় যাচ্ছ তুমি? ইরহাম নুসরাতের হাত থেকে নিজেকে ছাড়াতে নিবে। নুসরাত হুমকি দিল। ঘাড়ে একটা থাবা মারবো, আল্লাহুম্মা আমিন হয়ে যাবি। ইসরাত কিটকিট করে হেসে উঠল। সুরভি একমাত্র ব্যক্তি যে জানতে চাইল। কি সারপ্রাইজ? নুসরাত ইরহামকে সাথে করে টেনে নিয়ে গেল। ফিসফিস করে ইসরাতের কানে কাছে আওড়ালো। এই দেখ, একটা মুরগি পেয়েছি, ওটাকে নিয়ে আগে বসা গাড়িতে। ইরহাম হাই হাই করে উঠল। ইসরাত সুরভিকে নাসির সাহেবের গাড়ির পেছনে চিঠি বসিয়ে দিল। সুরভি ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠে বসে রইল। মোমো সুরভিকে কিছু বলতে যাবে, নুসরাত বলল। ইশরাত, তুই আগে গাড়িতে তোল, আমি ওই মালগুলোকে তুলতেছি। মোমোকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ইসরাত গাড়ি লক করে দিল। মোমো ছটফট করে উঠল। গাড়ি থেকে বের হতেই সুরভি মোমোর এমন ছটফটানি দেখে অবাক কণ্ঠে জানতে চাইল। তুমি এমন ছটফট করছো কেন? একটু পরেই তুমিও ছটফট করবে গাড়ি থেকে নামার জন্য, তখন উপলব্ধি করবে আমি কেন এমন ছটফট করছি। সুরভি আর ঘাটল না মোমোকে। সে ধাক্কাচ্ছে অনবরত গ্লাসের মধ্যে, আর সাথে হাই হুতাশ করছে যাবে না বলে। সুরভি বুঝে পেল না লং ড্রাইভে গেলে সমস্যা কোথায়। মনে প্রশ্ন নিয়ে জানালার বাইরে তাকাতে দেখলো আহানকে টেনে নিয়ে গাড়ির ভিতর ঢোকাচ্ছে ইসরাত নুসরাত। আহান নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে একদম সোজা হয়ে গিয়েছে, যেন সে জীবন্ত লাশ। তবুও দুবোন টেনে টেনে নিয়ে গিয়ে আরেক গাড়িতে বসালো ওকে। তারপর দড়ির সাহায্যে হাত পা শক্ত করে বেঁধে দিল। ইরহাম দৌড় দিল এই সুযোগে, কিন্তু ইসরাতের সাথে পারল না। ইসরাত পেছন থেকে থাবা মেরে ইরহামের পাঞ্জাবি চেপে ধরল। ইরহাম সামনে থেকে নিজের গা টানলো, আর ইসরাত তাকে আটকানোর জন্য তার পাঞ্জাবি টানলো। টিসি কাপড়ের পাঞ্জাবি হওয়ায় শক্ত হাতের চাপে ফরফর করে গলার কাছে কাপড় ছিঁড়ে গেল। ইরহাম তখনই থেমে গেল। থমকে যাওয়া চাহনি নিজের নতুন কাপড়ের দিকে প্রথমে দিল, তারপর ইসরাতের দিকে ফিরিয়ে দিল। ইন্ডিয়ান সিরিয়ালের মতো 3 বার দেখার পর কাপা কাপা সুরে বলল। इन धोनियों ने हमारा इज्जत, हमारा कपड़े, हमारा सब कुछ छीन लिया। खुदा तुम लोगों से पूछेगा गरीबों के ऊपर अत्याचार क्यों, क्या ये बात?
নুসরাত ইরহামের কথাই পাত্তাই দিল না, টেনে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। খুবই আত্মসম্মান মনে চেপে রাখলো। সে জানে ইরহাম তার সাথে যাবে, তাই বলে উঠল। তুই আমাকে বিন্দু পরিমাণ বিশ্বাস করলে আজ আমার সাথে যাবি। ইরহাম নুসরাতের মনের ভেতর চেপে রাখা সকল আত্মবিশ্বাস গড়িয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে বলল। খোদার কসম বোন, তোর প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। জীবনে যদি আমাকে একবার বলা হয় আমাজন জঙ্গলের বিষাক্ত অ্যানাকন্ডার উপর বিশ্বাস করার জন্য, তাহলে আমি অ্যানাকন্ডাকে বিশ্বাস করব, কিন্তু তোকে আমি 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। নুসরাত ভেতরে ভেতরে 2 সেকেন্ডের জন্য অপমানিত বোধ করলো। তারপর আবার ছেড়ে ফেলো, কারণ তার মনে পড়ল নুসরাত নাসিরের ডিকশনারিতে ইম্পসিবল, অপমান, বেইজ্জতি আর লজ্জা বলতে কোনো শব্দই নেই। তাই দাঁত কেলিয়ে হেসে বলল। আজকের জন্য মনে কর আমি অ্যানাকোন্ডা। ইরহাম মানতে চাইল না নুসরাতের কথা, দুপাশে মাথা নাড়িয়ে বলল। বোন আমার, তোর 2 চরণে পড়ে বলছি আমাকে যেতে দে। আমি দোয়া করে দিলাম আল্লাহ তোকে 15 বাচ্চার মা বানাবে, তোর জামাইকে 20 বাচ্চার বাপ বানানোর তৌফিক দিবে। নুসরাত চোখের আকার প্রকট করে জানতে চাইল। অভিশাপ দিলি নাকি বদদোয়া দিলি? ইরহাম এক মুহূর্ত বিলম্ব না করে বলল। দোয়া বোন, দোয়া। তোর মতো অ্যানাকোন্ডা বিশ্বাসী লোকের দোয়া আল্লাহ কবুল করবেন না, আর এমন অভিশাপের মতো বদদোয়া আমার প্রয়োজন নেই। এবার চুপচাপ গাড়িতে উঠে বস, না হলে আমি অন্য পন্থা অবলম্বন করব। ইসরাত বুকে আড়াআড়ি হাত বেঁধে ওদের ঝগড়া দেখছে। ইরহাম অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে মিনতি করে বলল। আল্লাহর ওয়াস্তে বোন আমাকে যেতে দে, আমি তোর কাছে হাত জোর করে বলছি। আর তাছাড়া তুই কি পন্থা অবলম্বন করবি? আমি না যেতে চাইলে কিভাবে নিয়ে যাবে আমায়? নুসরাত হাসলো অধরে কোণ উঁচিয়ে, বলল। সোজা পায়ে না গেলে বাঁকানো পায়ে লাথি মেরে মেরে নিয়ে যাব। তুই যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠীতে থাকা সব খবিশগুলা যাবে। ইসরাত ট্যাপ ট্যাপ করে নুসরাতের দিকে তাকিয়ে চোখের পাতা ফেললো, মাথায় একটা গাঁটটা মেরে শুধালো। কি বলছিস? বুঝে বলছিস? নুসরাত ভাব নিয়ে বলে উঠল। আমি পুরো হুঁশ ও জ্ঞানের সাথে নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে ভুলে গালি দিয়ে দিয়েছি। ইরহাম মিনতি কণ্ঠে আবারও বলল। বোন বিশ্বাস কর। অ্যানাকোন্ডা বিশ্বাস করা মানুষকে আমি বিশ্বাস করি না। এরা ইউনাস্টিক্স স্প্রে এর মতো বিষাক্ত হয়। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। আহান ব্যাক সিটে শোয়া অবস্থায় বলে উঠল। তোমার এই আচরণের জন্য আরশ ভাই আমাদের ভাগে পড়েছে। ভালো আচরণ করলে ভালো লোক পড়তো। দুজনে সেমই তোমরা। মানুষ বলে না, আল্লাহ চোর মিলে মানুষ বানায়। নুসরাত চোখ পাকিয়ে গাড়ির ভেতর তাকালো। নিজের পায়ের জুতো হাতে নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলল। জুতো দিয়ে পিটাই করব। চুপ গরু কোথাকার। ইরহামকে আর কোনো কিছুই বলতে না দিয়ে নুসরাত ইসরাতকে উদ্দেশ্য করে বলল। ইশরাত, মলটাকে গাড়িতে তোল। আর উঠতে না চাইলে ক্যারাটে ক্যারাটে কালো বেল্টের 3 নাম্বারের স্টেপ ইউজ করবি। একদম খাল্লাস হয়ে যাবে। মুখ দিয়ে আওয়াজ বের করার অবস্থাও থাকবে না। হয়তো 40টাও খেয়ে ফেলতে পারি। ইরহাম শেষ পর্যন্ত মিনতি করলো না যাওয়ার জন্য। দুজনে একজনও শুনল না, গাড়িতে ঠেলে ধাক্কিয়ে বসিয়ে দিল। ইরহামের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলল। এমনকি ইরহাম চিৎকার বা কথা বলতে না পারে সেজন্য মুখেও টেপ লাগিয়ে দিল। নুসরাত টেপ লাগিয়ে হাত ছেড়ে ময়লা সাফ করার মতো বলল। মেয়ে মানুষের মতো প্যান প্যান বেশি করে। ইসরাত নুসরাতের কথা সহমত পোষণ করল। পর মুহূর্তে নুসরাতের পানে চেয়ে আদেশ দিয়ে বলল। কোনো প্রকার শব্দ না করে গাড়ি নিয়ে বের হ। তুই আগে, পিছু পিছু আমি আসছি। নুসরাত গাড়ির চাবি দিয়ে লক খুলে উঠে বসলো ড্রাইভিং সিটে। প্রথমে সিট বেল্ট বাঁধলো, তারপর নিজের 2 গুণধর ভাইয়ের উদ্দেশ্যে বলল। এই সিট বেল্ট বেঁধে নে। নুসরাত ভুলে বসলো। 2 বোন মিলে বেঁধে ওদের গাড়িতে বসিয়েছে। এরকম ও করে কিছু বলতে নুসরাতের টনক নড়ল। ফিরে তাকিয়ে মুখ দিয়ে আক্ষেপ মিশ্রিত সুর বের করে বলে উঠল। বলেছিলাম তখন চুপচাপ গাড়িতে ওঠ। হয়েছে এবার? আজ সারা রাত দুটো এমন বাধাই থাকবি। আহান কিছু বলতে নেবে নুসরাত ড্যাশবোর্ড হতে স্টেপলার বের করে আহানকে দেখিয়ে চোখ রাঙিয়ে বলল। একদম ছোট স্টপলার করে দিব। চুপ, একদম চুপ। আহান মিনমিনিয়ে বলে ফেল। আজ মনে হচ্ছে তুমি আমার বোন না, কোনো এক খাচ্চর ডাইনি। নুসরাত এসব কানে তুলল না।
ইরহামকে আর আহানকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে আহানের মুখেও কস্টেপ মেরে দিল। লাউড স্পিকারে ব্লুটুথে গান বাজালো। বা হাত দিয়ে হুইল চেপে ধরে ডান হাত রাখলো উইন্ডোর কাছে। এক হাতে গাড়ি চালিয়ে তা বের করলো বাড়ির বাইরে। ধীরে ধীরে তা উঠে আসলো নির্জন মেইন রোডে। অত্যধিক সুরে গান বাজছে। চারটা জানালা নামিয়ে দিতে রাতের ঠান্ডা বাতাস এসে সুরসুর করে প্রবেশ করলো। নুসরাত কিছুটা পাশ কাটতেই ইসরাত এসে জায়গা দখল করে নিল। নুসরাত ইসরাতের পানে ইশারা করতে ইসরাত এক্সিলেটর আস্তে আস্তে পা দিয়ে চাপ দিল, আর এতে বৃদ্ধি পেল গাড়ির স্পিড। সরবি ভয়ে আটসাট হয়ে লেগে গেল গাড়ির সাথে। ভয়ে দুরু দুরু বুক নিয়ে মোমোর দিকে চেয়ে আর্তনাদ করল। ইয়া আল্লাহ, আমাকে আগে বলবার না, এরা পাগলের মতো গাড়ি ড্রাইভ করে। মোমো গাড়ির সাথে একদম লেগে বসে শুধালো। আগে বললেই বা কি করতে তুমি? টেনে এনে তোমাকে বসাতো, না যেতে চাইলে ওদের মতো বেঁধে নিয়ে যেত। ইসরাত এক হাতে ড্রাইভিং করে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশেপাশে গাছপালা দ্রুত গতিতে সরে যাচ্ছে পেছনের দিকে। দুজনের গাড়ির মধ্যে গান বাজছে। নুসরাত আর ইসরাত গানের সাথে চিৎকার করে গলা মিলাচ্ছে। মোমার সরবি গাড়ির সাথে চেপে বসলো, গানের সাথে নিজেরাও গলা মিলালো। দু গাড়ি পাশাপাশি চলে গেল একই গতিতে। রাস্তার শুকনো পাতা বালি উড়িয়ে এগিয়ে গেল সামনে। নুসরাত ততক্ষণে ইরহাম আহানের মুখ থেকে কস্টেপ খুলে দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছে টু শব্দটি না করে গান গেয়ে যেতে। পুরুষালী গলা আর মেয়েলি মোহনীয় গলার সংমিশ্রণে আলাদা এক পরিবেশ সৃষ্টি হলো। দুটো গাড়ি পাল্লা দিয়ে এগিয়ে চলল অজানা সীমানার উদ্দেশ্যে চিরচেনা রাস্তায়। যখন গান থেমে গিয়ে পরিবেশ ঠান্ডা হলো, তখন সামনে নজর এলো পুলিশের গাড়ি। নুসরাত ব্রেক চেপে ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে নিল। এমনকি ইসরাতকেও বলে দিল স্পিড একদম 20-এ নিয়ে যেতে। ভদ্রমুখ বানিয়ে নুসরাত দ্রুত নিজের গলায় ওড়না মাথায় পেঁচিয়ে নিল। ইরহাম নুসরাতকে ঠাট্টা করে বলল, তোকে দেখে তোর সাথে কার ইঞ্জিন বলবে, এর সাথে আমাকে দিলে কেন ব্লিশ সর্দার? নুসরাত চোখ পাকালো। রিয়ার মিররে দেখা গেল তা। দুহাতে হুইল চেপে ধরে পুলিশকে পাশ কাটাতে যাবে। দু গাড়ি থামিয়ে দিল তারা। একজন পুলিশ এসে টর্চ লাইট মেরে বসল নুসরাতের মুখ বরাবর। নুসরাত কপালে ভাঁজ ফেলে মিনমিনিয়ে জানতে চাইল। চোখে লাইট মারে? লাইট সরে যেতেই নুসরাত চোখ খিচিয়ে তাকালো সামনে। আর পুলিশ অফিসারের মুখখানা দেখতেই নুসরাতের মাথার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এটা আর কেউ না, মিন্ময় তুষার। বিতৃষ্ণা মিশ্রিত আওয়াজে গলা ফিরে না চাইতো টুপ করে বেরিয়ে আসলো। আপনি? মিন্ময় তুষার হাসলো ঠোঁট উঁচিয়ে, বলল, দেখা হয়ে ভালো লাগলো মিসেস সারাস। নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, কিন্তু আপনার সাথে দেখা হয়ে মোটেও আমার ভালো লাগেনি। এতক্ষণের ভালো থাকা মুডের একদম দফা রফা হয়ে গিয়েছে। মিন্ময় তুষার বুকের বাঁ পাশ চেপে ধরে বলল, ও ইটস মাই প্লেজার। তা এত রাতে কোথা থেকে আসা হচ্ছে শুনি? নুসরাত তেরা চোখে তাকিয়ে থাকলো মিন্ময়ের দিকে। হাত দিয়ে ভুরু চুলকে নিয়ে বলে উঠল, মাল সাপ্লাই দিতে গিয়েছিলাম। কয়েক কোটি টাকার ওখানে থেকেই ফিরছি। একটু আগেই আসলে হাতে নাতে ধরতে পারতেন। তাহলে তো আজ বড় সড়ো দান মেরে এসেছেন। নুসরাত দম্ভ করা কণ্ঠে বলে উঠল, আমি সবসময় বড় বড় দানই মেরে আসি। জন্মগত ইন্টেলিজেন্ট তো, তাই। মিন্ময়ী শ্বাস ফেলে পড়ল। তা আপনার লাইসেন্স আছে? নুসরাত কোনো বাক্য ছাড়াই ড্যাশবোর্ড থেকে লাইসেন্স বের করে মিন্ময়ের হাতে তুলে ধরল। মিন্ময় ভালো করে চোখ ডুবিয়ে দেখে নিল কাগজপত্রগুলো। নুসরাত মিন্ময়কে চোখ দাবিয়ে কাগজগুলো দেখতে দেখে বলল, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে না কোনো গাড়ির কাগজ দেখছেন। মনে হচ্ছে আপনার মরা দাদার সম্পত্তির খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। দাদার সম্পত্তির কাগজও আমি এত খুঁটিয়ে দেখব না মিসেস নুসরাত, যতটাই কাগজগুলা দেখছি। বাই দ্য ওয়ে, এই জন্য একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি। নুসরাত এক ভুরু উঁচিয়ে হাসল। মিন্ময়ের হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিতে দিতে বলল, আমি কাউকে থ্যাঙ্কস বলি না, কারণ অপাত্রে পানি ঢালা খুবই জঘন্য বিষয়, আর আমি তা ঘৃণা করি। নুসরাত গাড়ি টান দিয়ে নিয়ে যেতে যাবে, মিন্ময় থামিয়ে দিল। নুসরাত মাথা উঁচিয়ে বাহিরের দিকে তাকাতেই মিন্ময় আহান আর ইরহামের দিকে ইশারা করে জানতে চাইল, ওদের এমন বেঁধে রেখেছেন কেন?
নুসরাত ইশারা করলো মিনময়কে নিচের দিকে ঝুঁকে আসতে। মিনময় একটু এগিয়ে আসতেই নুসরাত কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, এদের মাথা গিয়েছে পুরো, তাই সাইকোলজিস্টের কাছে যেতে চাইছিল না, তাই বেঁধে নিয়ে গিয়েছি। মিনময় ঠোঁট চেপে হেসে দিল। অন্ধকারে তাও বোঝে গেল না। নুসরাতের শোনার মতো করে বলল, আমার মনে হয় ওদের তুলনায় সাইকোলজিস্টের প্রয়োজন আপনার বেশি। সর্বপ্রথম আপনাকে ওখানে পাঠানো উচিত। নুসরাত হাসলো। গাড়ি ব্রেক চেপে গিয়ে গিয়ারে ডিতে রাখলো। ব্রেক ধীরে ধীরে ছেড়ে আস্তে আস্তে এক্সিলেটরে চাপ দিল। গাড়ি মিনময়ের পাশ কাটিয়ে যেতে যেতে হাওয়ার গতিতে তার কথা কানে নুসরাতের ভাসলো। আপনাকে আজ হাজতে চালান করার খুবই ইচ্ছে ছিল। মিস হয়ে গেল মিসেস নুসরাত নাসির। নুসরাত সামান্য এগিয়ে চলতে মিনময় ইসরাতের গাড়ির কাছে গিয়ে গ্লাসে খটখট করলো। আসলো শুভ্র গোলাকার ঘেমে যাওয়া ইসরাতের মুখ। মিনময় তুষারের দৃষ্টি কিছুক্ষণ থমকালো। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ইসরাতকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইসরাত একগাল ফুলিয়ে হাসলো। খুবই ধীর ভঙ্গিমায় ড্যাশবোর্ড হতে লাইসেন্সের কাগজ বের করে মিনময়ের হাতে তুলে দিল। প্রশ্নের উত্তর হিসেবে দিল, এতক্ষণ একদম ফ্রেশ ছিলাম, আপনার সাথে দেখা হওয়ার পর ফ্রেশ মনটাই আবার ডিপ্রেশনে পড়েই গিয়েছে। মিনময়ী কাগজপত্রগুলো ইসরাতের হাতে তুলে দিয়ে পেছনে টর্চ লাইট মারল, শুধালো, এরা কারা? চোখ দিয়ে দেখছেন না, জীবন্ত লাশ এরা। দুই বোন কি অপমানে খুবই পারদর্শী। আই লাইক ইট। ইসরাত শান্ত চোখে মিনময়ীর দিকে চেয়ে গাড়ি স্টার্ট করলো। বলল, আপনার পছন্দের আর না পছন্দের আমাদের কোনো কিছুই যাবেও না আসবেও না, তাই পছন্দ করে লাভ নেই, ভাত পাবেন না। মিনময় ইসরাতকে গাড়ি স্টার্ট করতে না দিয়ে দাঁড় করালো। ভুরু উঁচিয়ে স্পাইয়ের মতো জানতে চাইল, লাস্ট কোশ্চেন মিসেস ইসরাত, কোথা থেকে ফিরছেন আপনারা? মর্গ থেকে পিছনের দুটো জীবন্ত লাশ নিয়ে ফিরছি। এবার আমি চাই আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে। ইসরাত গাড়ি স্টার্ট করে চলে গেল সামনে। দুটো গাড়ি কয়েক সেকেন্ডের ভেতর অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মিনময় নিজের জিপে উঠে বসে নিজের সাথে থাকা হাবিলদারকে বলল, ফলো করো ওদের। তার যতক্ষণে পৌঁছালো গিয়ে ওদের সংস্পর্শে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওভার স্পিডের কারণে একটা গাড়ি ল্যাম্পপোস্টের সাথে লেগে পুরো ড্যামেজ হয়ে পড়ে আছে ওই স্পটে। পেছনে কালো গাড়ি থেকে তিনজন মেয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে গিয়ে বের হতেই দেখা গেল একটা মেয়ে তো গাড়ি পর্যন্ত যাওয়ার আগেই হাউমাউ করে কেঁদে ফেলল। ল্যাম্পপোস্টের গাড়ি ধাক্কা খাওয়াই তা নাজুক হয়েছিল, ধীরে ধীরে ভেঙে পড়ে যেতে নিল কাঁদতে থাকা মেয়েটার ওপর। তখনই মিনময় টেনে সরিয়ে আনলো তাকে সেখান থেকে। শব্দ করে ল্যাম্পপোস্টে ভেঙে পড়ল রাস্তার মাঝ বরাবর। যেখানে বল প্রয়োগ বেশি হলে মসৃণ রাস্তায় সেখান থেকে পাথর উঠে ভেঙে গড়িয়ে গেল। মিনময় যথাসম্ভব পা চালিয়ে এগিয়ে গেল গাড়ির কাছে। টেনে দরজা খোলার চেষ্টা করলো। অন্ধকারের ভেতর অবস্থা কোনো কিছুই বোঝা গেল না। নৈশব্দে সামনে চোখ ফেলতেই দেখলো গ্লাস ভেঙে গিয়েছে। মিনময় পাথর তুলে আঘাত করলো ফ্রন্ট সিটে। গ্লাসের পাশে পাথরের আঘাতে কাঁচ শব্দ করে ভেঙে নিচে পড়ে গেল। টর্চ পকেট থেকে বের করে জ্বালাতেই সর্বপ্রথম চোখ পড়ল উপরের দিকে তুলে রাখা পনিটির দিকে। তখনই পেছন থেকে কেঁদে একাকার হয়ে যাওয়া ইসরাত দৌড়ে দৌড়ে এগিয়ে আসলো এদিকেই। মিনময় সবল হাতে দরজা টেনে খুলতে ব্যর্থ হলো। টর্চ লাইট আবারও ইঞ্জিন বক্সের দিকে মারল সে। পরপরই সেই স্থান পরিত্যাগ করে উল্টো পথে ফিরে গেল দ্রুত পায়ে। পাগলের মতো চিৎকার করা ইসরাতকে দুহাতে চাপটে ধরে আটকালো গাড়ি হতে 5 ফিট দূরে। ইসরাত নিজের বাহু মিনময়ের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে চিৎকার করে বলল, আল্লাহর দোহাই লাগে, আমার ভাই বোন গাড়ির ভেতর, আমাকে ছাড়ুন, আপনি ওদের বাঁচাতে হবে। মিনময়, তুষার, ছাড়ুন আমার হাত, আমার বোনটা ভিতরে, আমার ভাই দুটো ভিতরে। মোমো বাচ্চাদের মতো কাঁদছে। মাটিতে বসে সামনে এগিয়ে গিয়ে যে গাড়ি থেকে ওদের বের করবে সেই সামর্থ্য নেই তার। হাত পা থেকে শুরু করে পুরো শরীর কেঁপে প্যানিক অ্যাটাক করে বসলো। সুরভি নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো সামনে। দূর দূর বুকে আল্লাহ আল্লাহ করে 1 পা 2 পা গেল। ইসরাত তখনও আর্তনাদ করছে, ওরা কি আমায় ক্ষমা করবে না? আমি আম্মাকে কি জবাব দিব? আমি আমি আব্বাকে কি জবাব দিব? আমি চাচুকে কি জবাব দিব? ছোট আম্মুকে কি জবাব দিব?
আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। এমন এমন সারা জীবন ধুকে ধুকে মরাচ্ছে ভালো ওদের সাথে আমিও মরে যাব। ছেড়ে দিন মৃন্ময়, আমায় ছাড়ুন। আল্লাহ দোহাই লাগে, আমি কেমন করে আয়নায় মুখ দেখাবো? আমার মা বাবাকে আমি মুখ দেখাবো কি করে? ওদের কথা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দিব? ওরা কোথায়? মৃন্ময় ইসরাতের বাহু ছাড়ল না। ইসরাত কাজ ছেড়ে দিল। সুরভি গাড়ি হতে 2 ফুট দূরত্বে আসতেই শব্দ করে ইঞ্জিন ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে বসল। সেই সাথে শোনা গেল ইসরাতের সুরভির মোমর কাদার আর আত্মচিৎকারের আওয়াজ। সুরভি দুপা ছাড়িয়ে বসে পড়ল কংক্রিটের রাস্তায়, বাচ্চাদের মতো আহাজারি করল, বলল, ইয়া আল্লাহ, আমি হাসুরের ময়দানে তোমার কাছে কিভাবে জবাব দেব? আমার তৌফিক থাকা সত্ত্বেও কেন আমি ওদের বাঁচাইনি? আমাকে মাফ করে দিও আল্লাহ, আমি ওদের বাঁচাতে পারিনি। ইসরাত মিন্ময়ের থেকে নিজের গা ছাড়িয়ে নিয়ে আসলো, পাগলের মতো আহাজারি করে সামনে এগোলো আর বিড়বিড় করলো, ইয়া আল্লাহ, ওরা আমাকে ক্ষমা করবে না। আমার একটা মাত্র বোন তুমি কেড়ে নিলে আল্লাহ। আমরা কি নিয়ে বাঁচবো? আমার ভাইগুলোকে কেন কেড়ে নিলে আল্লাহ? আল্লাহ, ওদের একা তোমার কাছে ডেকে নিলে, আমাকে নিতে পারলে না তুমি? আমার ভুল ছিল। ওদের নিয়ে এত রাতে বের হওয়ার জন্য দোষী আমি ওদের দোষী। আমি আজ না বের হলে, নুসরাতের পাগলামিতে শামিল না হলে এটা হতো না। আমার ভুল ছিল এটা। ইসরাত 2 হাতে নিজের মুখ স্পর্শ করে চিৎকার করে উঠল, বলল, ইয়া আল্লাহ, কেড়ে নিলে কেন তুমি? দিলেই যখন কেড়ে নিলেই কেন? আমি কেমন করে মুখ দেখাবো আমার মা বাবাকে? দাউ দাউ করে জ্বলে যেতে লাগলো আগুনের তাপে গাড়ির অংশ। ধীরে ধীরে তা জ্বলে পড়ে রাখ হয়েই পড়ে গেল ধসে ধসে। ইসরাত তখনও চিৎকার করে কাঁদছে, নাক মুখ প্রায় ফুলিয়ে ফেলেছে। মিন্ময় একপাশে অপরাধী ভঙ্গিতে মুখ বানিয়ে দাঁড়িয়েছে। ইসরাতের আহাজারিতে পুরুষালী মনে কষ্টের সঞ্চার হলো। মোমো নিজের গা ছেড়ে দিল নির্জন বিরান এই রাস্তার মধ্যে। অতিরিক্ত টেনশনে বুকে চাপ অনুভূত হলো। এক হাতে চেপে ধরল বুকে ধুকপুক করতে থাকা বাপাস। চিনচিনে ব্যথা বুক থেকে শুরু করে পুরো পিঠ পর্যন্ত ছেয়ে গেল। চোখ বন্ধ করার আগে চোখে ভাসল বৃষ্টির ফোঁটা নামছে আকাশ হতে জমিনে, গর্জন করে কাঁপিয়ে। বিদ্যুৎ চমকে কোনো আগাম বার্তা ছাড়াই ভারী বর্ষণে শুরু হলো। বাতাসের তীব্রতা আর বর্ষণের ঝংকারে দাউ দাউ করে চলতে থাকা গাড়ির লেলিয়ান শিখা নিভে এলো প্রায়। নিভে আগুন গাড়ি হতে মিটে যেতে যেতে চারিদিক থেকে ভেসে আসলো ফজরের আজানের ধ্বনি। মিষ্টি সুরেলা সুরে মুয়াজ্জিন মাইকে বলছেন, আজানের ধ্বনি শেষ হওয়ার সাথে সাথে আগুনও নিভে গেল বৃষ্টির পানিতে। ইসরাতের আর্তনাদ আজানের জন্য থেমে গেল, তা আবার বাড়ল সময়ের সাথে। ঝুমঝুম বর্ষণে সুরের সাথে মিলিয়ে কাঁদল সে। ভোরের টিমটিমে আলো ফুটে আসলো। তবু ইসরাত, মোমো, সুরভি এই ঝড়া হওয়া আর বর্ষণের মধ্যে রাস্তায় পড়ে রইল নিস্তেজ দেহ নিয়ে। সৈয়দবাড়ির উচ্ছল সবসময় লাফালাফি করা মাতিয়ে রাখা মানুষগুলো হারিয়ে যাওয়ায় ইসরাতের সাথে হয়তো প্রকৃতিতেও কষ্ট নেমেছে। একদিকে প্রকৃতি নিজের মনোরমতায় ভেজালো পৃথিবী, অন্যদিকে 3 রমণীর গুমট কান্নায় ভেজল পিছিল পিছের তৈরি কালো ইট পাথরের রাস্তা। রাতের 3য় প্রহরে হঠাৎ নাসির মঞ্জিলে এসেছেন সৈয়দবাড়ির কর্ত্রীরা। সকলেই সুন্দর সাজগোজ করেছেন এই বাড়ি থেকে ওই বাড়িতে আসার পথে। সকল মেহমানদের সাথে কথা বলা শেষে যখন এসে কিচেনে হাজির হলেন, তখন দেখলেন একা হাতে সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছেন নাজমিন বেগম। বাড়ির অর্ধেকের বেশি মানুষ ঘুমিয়ে পড়েছে। নাজমিন বেগম একদিকে রুটি বেলছেন, অন্য হাতে রান্না করছেন। কোন দিকে তাকানোর সময়টুকু যেন তার নেই। লিপি বেগম কাপড়ের হাতা গুটিয়ে নিলেন। সামনে এগিয়ে যেতে যেতে কিছুটা নারাজি স্বরে বললেন, কি হয়েছে তোর মেজো? নাজমিন বেগম আশঙ্কিক লিপি বেগমের গলার শব্দে লাফিয়ে উঠলেন। পরপর নিজেকে সামলে নিয়ে সালাম ঠুকলেন মিহিস্বরে। লিপি বেগম 2 হাত মেলে দিলেন। নাজমিন বেগম দ্রুত হাতে চুলোর
আগুন কমিয়ে দিয়ে ঘমার্ত সৈনী জড়িয়ে ধরলেন বড় বোন সমান ভাবিকে। অনেকদিন পর দেখা হওয়ায় ওই অবস্থায় থেকে হেসে ফেললেন দুজনে। ঝর্ণা বেগম পেছন থেকে উকি মেরে বললেন, দুইজন বিয়ান হয়ে আমাকে আর রুহিণীকে ভুলে গেছো? দ্যাটস নট ফেয়ার। রোহিণী নিজেও ঝর্ণা বেগমের পেছন থেকে বেরিয়ে আসলেন। লিপি বেগম কিছুটা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে নিজেদের মাঝখানে জায়গা বের করে দিলেন দুজনকে। রোহিণী প্রায় লাফিয়ে উঠে মাঝখানে জায়গা করে নিলেন। ঝর্ণা বেগম শব্দ করে হেসে ফেললেন। ভদ্র মহিলাদের মধ্যে এমন করে চলল অনেক সময় মিলন মেলা। হঠাৎ নাকে আসলো পোড়া গন্ধ। নাজমিন বেগম নিজেকে ছাড়িয়ে এনে দৌড়ে গিয়ে তরকারিতে পানি ঢাললেন। মুখ দিয়ে বিরক্তি মিশ্রিত শব্দ বের হলো। যা শেষ। একা হাতে সব সামলাচ্ছিস, কাউকে রাখলি না কেন? ওদের কাজ পছন্দ হয় না আমার। তাহলে আমাদের কেন জানালে না মেজো আপা? আমাদের মধ্যে কেউ একজন চলে আসতো তোমার সাহায্যের জন্য। নাজমিন বেগম শুধু হাসলেন সামান্য। ঝর্ণা বেগম বললেন, ওসব কথা ছাড়ো, মহামান্য ব্যক্তিরা কোথায়? নাজমিন বেগমের টনক নল এতে। রোহিণীকে উদ্দেশ্য করে কিছুটা তারা মিশ্রিত কণ্ঠে বললেন, আমার মোবাইলটা দেখ ফ্রিজের উপর, একটু দে তো ছোট। লিপি বেগম তখনও রুটি বেলছেন। ঝর্ণা বেগম দাঁড়ানো না থেকে নাজমিন বেগমের হাতে হাতে কাজ এগিয়ে দিতেই সিনকে রাখা বাটিগুলো ধুয়ে রাখতে শুরু করলেন। এরই মধ্যে রোহিণী মোবাইল এনে হাতে ধরিয়ে দিলেন নাজমিন বেগমের। নাজমিন বেগম তরকারির ডেক্সিতে ঢাকনা দিয়ে প্রথমে ডায়াল করলেন ইসরাতের নাম্বারে। রিং হতে হতে তা কেটে গেল। রোহিণী চোখ ফেটে শুধালেন, কল ধরেছে? নাজমিন বেগম দুপাশে মাথা নাড়লেন, চিন্তিত সুরে বললেন, ইশরাত এমন করে না, প্রথম কলে পিক করে মেয়েটা যতই ব্যস্ত হোক না কেন। আবারও কল করলেন। আবারও তা বাঁচতে বাঁচতে কেটে গেল। একে একে সবাইকে কল দিলেন, কেউই ফোন ধরল না। ঝর্ণা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছে ওরা সবাই? বলল বাইরে হাঁটতে যাচ্ছে। কে বলছিল এই কথা? ইশরাত বলেছিল, ওইগুলো বললে জীবনেও যেতে দিতাম না। গ্যারেজে গাড়ি আছে। নাজমিন বেগম না ভঙ্গিতে মাথা নাড়ালেন, তিনি জানেন না বলে। রোহিণী তরকারিতে পানি দিয়ে চুলোরাজ একদম কমিয়ে দিলেন, বললেন, আসো দেখে আসি। চিন্তায় চিন্তায় নাজমিন বেগমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক হাতে কপাল মুছে নিয়ে ড্রয়িং রুমে আসতে টিভিতে জোরে জোরে বাজতে দেখলেন গতকাল রাত 10টা এর সময় ওভার স্পিডের কারণে গাড়ি দুর্ঘটনা হয়েছে। ঘটনা এর কারণে গাড়িতে থাকা 3 জনের মৃত্যু। শরীর জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। 3 জনের কাউকেই চেনার উপায় নেই। কার আইডেন্টিটি কি, এটা দেখার পর নাজমিন বেগমের স্বাভাবিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে উঠল। রান্নাঘর থেকে ঘেমে যাওয়া শরীর আরও বেশি ঘেমে গেল তত্তর করে। সেখানে আর না দাঁড়িয়ে থেকে সদর দরজার দিকে প্রায় দৌড়ালেন তিনি। নাজমিন বেগমের কাহিল অবস্থা দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগমের বুক কাঁপতে শুরু করলো। দুজনেই ছুটলেন নাজমিন বেগমের পিছু পিছু। গ্যারেজের সামনে এসেই দেখলেন শাটার খোলা। দুটো গাড়ির একটারও অস্তিত্ব নেই। শুধু নাসির সাহেব সেদিন যে বাইক কিনে এনেছিলেন তা পড়ে আছে একপাশে অবহেলিত ভঙ্গিতে। বাড়ির বাহিরের কৃত্রিম আলো ছাড়া প্রতিটি রুমের আলো নিভে গেছে প্রায়। হাতের মুঠোয় থাকা ফোনটায় ইসরাতের নাম্বার কাপা হাতে ডায়াল করে আবারও কানে ফোনটা ধরলেন নাজমিন বেগম। মনে হলো এই ধরবে ইসরাত ফোনটা, কিন্তু এবারও সেম হলো। বাঁচতে বাঁচতে একসময় কেটে গেল। নাজমিন বেগমের অতিরিক্ত চিন্তার কারণে কাপড়ের অভ্যন্তরে থাকা শক্ত সামর্থ্য শরীরটা থরথর করে কাঁপল। ইসরাতের নাম্বারে আবারও কল মিলালে সেটা রিং হতে হতে কেটে গেল। লিপি বেগম নাজমিন বেগমকে বললেন, এমন করিস না, হয়তো মোবাইল হাতে নেই, কোথাও ফেলে রেখেছে। ইশরাত মোবাইল সবসময় সাথে রাখে বাহিরে গেলে। রোহিণী বেগম ইরহামের মোবাইলে ফোন দিলেন, কিন্তু ওপাশ থেকে একটা শব্দই বারবার ভেসে আসলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবারও সংযোগ করুন। লিপি বেগম সান্ত্বনা দিতেই আবারও বললেন, হয়তো সাউন্ড অফ। নাজমিন বেগম তবুও মানতে নারাজ। নিজের জায়গায় মোবাইল হাতে অটল দাঁড়িয়ে থাকতে বেগ পোহাতে হচ্ছে তার। কাপা কণ্ঠে বললেন,
আমার ইশরাতটা কখনো মোবাইলের সাউন্ড অফ করে না আপা। নির্ঘাত কিছু হয়েছে। নাজমিন বেগম হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুপা ছড়িয়ে বসে গেলেন কংক্রিটের তৈরি পিচঢালা গ্যারেজের সামনে। রোহিণী বেগম প্রায় কেঁদে ফেলবেন এমন মুখ। লিপি বেগম কোনো রাস্তা না পেয়ে কল দিলেন জাইনা নাম্বারে। ওপাশ থেকে জাইনের স্বর ভেসে আসতেই লিপি বেগম বললেন, একটু তোর মেজো বাবার বাড়িতে আয়। কেন? আসো তো, আসলে তবেই তো দেখতে পাবে। ফোন কাটতেই দেখলেন পরিস্থিতি প্রায় বিগড়ে গেছে। নাজমিন বেগম মাথায় হাত রেখে হাউমাউ করে কাঁদছেন। রোহিণী আমার আহান আমার ইরহাম বলে গলা ফাটাচ্ছেন। ঝর্ণা বেগম শুভ্রমুখ লাল হয়ে আছে, এক্ষুনি একটু লাই পেলে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ফেলবেন। লিপি বেগমের গলার কাছে কান্না পাকালো, তবেও তিনি নিজেকে সামলালেন। তিনি এখন যদি উনিও এদের মতো কাঁদতে বসে যান তাহলে কি কোনো সমাধান হবে? চোয়াল শক্ত করে ভঙ্গুর গলায় সবাইকে ধমকে উঠলেন। হচ্ছেটা কি? নাজমিন বেগম এসব কানেই তুললেন না, আরও জোরে জোরে কেঁদে উঠলেন। রোহিণী বেগমের গলার আওয়াজ বাড়ছে সময়ের সাথে। বাকি ছিলেন ঝর্ণা বেগম, তিনিও ভ্যা করে কেঁদে ফেলেন। মুখ দিয়ে উচ্চারণ করলেন, আমার বাচ্চাগুলো কোথায় গেলি রে তোরা? টিমটিমে ভোরের আলো ফুটেছে আকাশে। ধীরে ধীরে সূচনা হচ্ছে নতুন দিনের, নতুন এক গল্পের। ইসরাত এখনও রাস্তায় লেপ্টে আছে, কাছে বিরতিহীন। এখান থেকে উঠে বাড়িতে যাবে সেই ধ্যান নেই তার ভেতর। চোখ দুটো ফুলে উঠে লাল লাল হয়ে আছে। পিচঢালা রাস্তার দিকে নিস্তব্ধ চোখে পাপড়ি না ফেলে চেয়ে আছে। কান্নার গতি থেমে গিয়ে হেসকি উঠল। ভেতরে ভেতরে জমা হলো ক্ষোভ। দাঁতের মাড়ি চেপে অনেকক্ষণ চেয়ে রইল এক দৃষ্টিতে। নড়ল না নিজের জায়গা থেকে। চোখের চাহনি এতটাই তেজালো যে পাপড়ি ফেলল না, ওভাবেই বসে থেকে হাতের মুঠো শক্ত করল। ধীরে ধীরে রাগের পাহাড় এসে গ্রাস করল তাকে। নিজের বাস্তব জ্ঞান হারিয়ে দুহাতে মুখ চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকারের তীক্ষ্ণতা এত বেশি যে কান লেগে গেল মিন্ময়ের। কিছু বুঝে ওঠার আগেই ইসরাত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে ভেজা চুলগুলো দলা পাখি পেছনে পড়ে আছে, কপালে গালে এমনকি চোখের উপর ছোট ছোট চুলগুলো লেপ্টে। ধূপধাপ পায়ে নিজের অক্ষত থাকা গাড়ির কাছে গেল। মিন্ময়ী চোখ ছোট ছোট করে শুধু দেখল ইসরাতের কাণ্ড। কান্নার কারণে মুখ ফুলে গিয়েছে। চোখের চামড়া কিছুটা দুদিকে সরে যাওয়ায় চোখের সাদা জায়গার মধ্যে জমা হওয়া রক্তের আস্তরণ দেখা গেল। ইসরাত গাড়ির ডিক্কি টেনে খুলে ফেলল। মিন্ময় আরেকটু সামনের দিকে এগোতেই দেখল ইসরাত হকি স্টিক হাতে নিচ্ছে। উকি দিয়ে গাড়ির ডিক্কির পানে চাইতেই দেখল উল্টাপাল্টা জিনিস রাখা ওখানে, বটি থেকে শুরু করে সব কিছু। ইসরাত গাড়ির ডিক্কি খোলা রেখে প্রথমে এগিয়ে গেল জ্বলে যাওয়া গাড়ির দিকে। হকি স্টিক শক্ত করে মুঠোয় চেপে ধরে একের পর এক লাগাতার আঘাত হানল বনেটের উপর। রাগেতে কমল না, আরও বাড়ল। সময়ের সাথে দ্বিগুণ থেকে 3 গুণে পৌঁছে গেল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই ইসরাতের বড় বড় চোখের দৃষ্টি মিন্ময়ের দিকে ঘুরে গেল। হকি স্টিক ধরে রাখা হাত ক্ষোভের দংশনে শক্ততা আরও বাড়ল। চোখে ভাসল তাকে ধরে রাখার মুহূর্তটুকু। ক্ষুব্ধ সারের মতো চেয়ে থেকে তেড়ে গেল মিন্ময়ের দিকে। হাবিলদার এতক্ষণ হাপিত্তেশ করছিলেন ভবিষ্যতের জেনারেশন এভাবে ঝরে গেল। যখন চোখ তুলে দেখলেন ইসরাতকে তেড়ে আসতে, তখন আতকে উঠে জানতে চাইলেন, স্যার ভদ্র মহিলা কোন দিকে যাচ্ছেন? মনে হচ্ছে তো আমাদের দিকে। আমাদের দিকে না স্যার, শুধু আপনার দিকে এগিয়ে আসছেন ভদ্র মহিলা। মিন্ময় নিজের শূন্য মস্তিষ্কে পালানোর কথা প্রায় ভুলে গিয়ে হাবিলদারকে জিজ্ঞেস করল, এখন আমার কি করা উচিত বলুন তো? গরুর মতো দাঁড়িয়ে ঘাস না কেটে ভাগুন স্যার, ভাগুন। ভদ্র মহিলা আপনার দিকে খেপা সারের মতো তেড়ে আসছেন, যে কোনো সময় গুঁতো তুতো মেরে দিতে পারেন। ইসরাতকে নিজের সামনে সে থামতে দেখি মিন্ময় উড়ন্ত পাখির মতো লাফ দিয়ে দৌড় দিল। ইসরাত নিজেও পিছু পিছু ছুটল। মানসিক ভারসাম্যহীন মানুষের মতো ভাঙ্গা গলা ফেরে চিৎকার করল, খুন করব আজ সবগুলোকে। মিন্ময় সামনের দিকে চলন্ত পা রেখে ঘাড় ঘুরিয়ে ইসরাতের পানে চেয়ে জানতে চাইল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন ইসরাত? এমন করছেন কেন?
ইসরাত কানে নিল না এসব কথা। মন্ত্রমুগ্ধের মতো হাতের হকি স্টিক উপরে তুলে মিনময়ের দিকে ছুটতেই থাকলো। মস্তিষ্ক থেকে একটাই শব্দ প্রতিধ্বনিত হলো, এ লোক তোকে না থামালে আজ তোর ভাই বোন অক্ষত থাকতো, বেঁচে থাকতো ছোট ছোট প্রাণগুলো। ইসরাত এভাবে দৌড়ানো অবস্থায় হ্যালুসিনেশন করলো নুসরাত, ইরহাম, আহান আসছে তার দিকে। সে তাদের দুহাতে জড়িয়ে ধরতে নিবে, তার পূর্বে কেউ একজন পেছন থেকে তাকে টেনে ধরল। সে আর কেউ নয়, মিনময় তুষার। ইসরাত দুদিকে মাথা নাড়ল, নিজের মস্তিষ্ককে না হওয়া জিনিসগুলো কল্পনা করতে দিল না। রাগে থরথর করে কাঁপলো মেলি দেহটা, সাথে নাকার ঠোঁট। পায়ের গতি বাড়ল আরও। যে কেউ দেখলে বলবে শরীরটা বাতাসে প্রায় উঠছে। মিনময় 3 রাস্তার মুখে গোল গোল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠল। তবে ইসরাতের হাঁপানোর নাম নেই। মিনময় জিরানোর জন্য থমকে দাঁড়াতেই হাবিলদারের করুণ আওয়াজ বাতাসে ভেসে আসলো, স্যার আপনি আইস শেষ। ইসরাতের শূন্যে তোলা হকি স্টিক এসে মিনময়ের মাথায় স্পর্শ করতে যাবে, তখনই মৃদু সুরে গান ভেসে আসলো দূর হতে। বাংলা মাল ছেড়ে হাতে মুরগি নিয়ে আসি, বৈরাগ হওয়া কপালে তিলক লাগাইছি, হাঁসের পিছন সাইরা দিয়া মুরগি চোর হইয়াছি, পুণ্যের জন্য 1 গ্লাস জলে ডুব দিয়াছি, সব কিছু সাইরা আমি মুরগি চোর হইয়াছি, মুরগি পেছন আগুন লাগাইছি, ও মুরগিকে দুনিয়া থেকে বিদায় জানাইছি, মুরগির লেগ খেয়েছি, ও মুরগির পেছনে আগুন লাগাইছি, ও মুরগিরে বিদায় জানাইছি। ইসরাত থমকানো চোখে ফিরে চাইল পেছনে। বিস্ময়ের চোখের কোটর হতে আখিতয় বের হবে এমন ভাব। ঘন বনের অভ্যন্তর হতে নেচে কুদে কাদায় মাখামাখি সুর নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল 3 জনকে। মুখেও ছাড় নেই কাদার। মুখ দেখে চেনার উপায় নেই কারা এরা। গায়ে ওড়না জড়ানো একজনের, সাদা রঙের কাপড়খানা লেগে আছে গায়ের সাথে। ইরহামের গায়ে শুধু সেন্ডো গেঞ্জি জড়ানো। কালো লোমশ ফর্সা পোরশালি বুক বেরিয়ে এসেছে। ইসরাত সামান্য চোখ খিচিয়ে তাকাতেই দেখল 3টার হাতেই দুটো দুটো করে মুরগি। এমন করে কোলে ধরে রেখেছে যেন নবজাতক বাচ্চা এগুলো। নিজেদের বাহু থেকে একজনও ছাড়ছে না। ইসরাতের হাত অবশ্যই আসলো, 1 পা 2 পা করে এগিয়ে গেল ভাই বোনের দিকে। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না সে। খুশিতে চোখ চকচক করে উঠল। পানিতেই টইটম্বুর করলো 2 নয়নে। নিজের খুশি জাহির করতে পারল না। ঠোঁট ঠেলে বের হলো না কোনো শব্দ। শুধু হাঁ করে সামনে চেয়ে দেখল নিজের ভাই বোনকে। মনে হলো যুগ যুগ কেটে গিয়েছে, প্রিয় মুখগুলো দেখেনি। 3টার গলার আওয়াজ এগিয়ে আসতে আসতে আরও বাড়ল। তখনও তারা সামনে পড়ে থাকা পোড়া গাড়ি, অর্ধজ্ঞান হওয়া স্বরূপী প্যানিক অ্যাটাকে নাজেহাল অবস্থা হওয়া মোমোকে দেখেনি। যখন দেখলো গাড়ি পড়ে আছে, তখন এতক্ষণে উচ্ছ্বাস মিশ্রিত কণ্ঠে ধিমি হয়ে আসলো। 3 জনের মুখ চাওয়াচাই করলো নিজেদের। একবার দেখলো থমকে দাঁড়ানো ইসরাতকে, একবার দেখলো পুড়ে যাওয়া গাড়ির শেষাংশ। ঠোঁট ঠেলে শব্দ বের হলো নুসরাতের, শালি, তুই মরা মানুষের মতো দাঁড়িয়ে আছিস কেন? মুরগিগুলো তখনও আল্লাহর নামে ডাকছে চিৎকার করে। হাত দিয়ে সেগুলো আরও শক্ত করে ধরে নুসরাত ইসরাতকে আবারও জিজ্ঞেস করলো, তুই এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত কথা বলো না। কয়েক সেকেন্ড মুরগি হাতে দাঁড়িয়ে থাকা 3 ভাই বোনকে দেখলো। নিঃশব্দে পার হলো কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত। নিজেকে সামলানো ইসরাতের নিকট তাই হলো। অতি আবেগে বারবার কথা আটকালো গলার কাছে। নুসরাত, ইরহাম, আহান পরিবেশ দেখে কিছুটা ঠাউর করতে পারল কি হয়েছে। তাই নুসরাত হাঁ হাঁ করে হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, তুই কেঁদেছিস? আরে শালি, মরি নাই তো, এত কাদার কি আছে? ইসরাতের এসব কথাই গা পিত্তি জ্বালিয়ে দিল। এমন এক মুহূর্তে এসে পাগলের মতো হাসানোর চেষ্টা করছে। ইরহাম নিজেও ইসরাতকে স্বাভাবিক করার জন্য বলল, আমরা তো মনে করেছি তুমি বাসায় চলে গিয়েছো। আহান অপরাধ বোধ করলো, তাই ফিকে হয়ে যাওয়া ধিমি স্বরে বলল, আমরা জানতাম না গাড়িতে আগুন লেগে যাবে। 3 জন মুরগি কোলে রেখে মাথা নাড়ল উপনিস। ইসরাত একটা কথার উত্তর দিল না। নিজের ফোলা ফোলা চোখগুলো ঘুরিয়ে কর্মরিয়ে শুধালো,
কোথায় গিয়েছিলি তোরা? মুরগি চুরি করতে। ইসাত গলা ফাটিয়ে গালি দিল। শুয়োরের বাচ্চা, আমি এখানে তোদের জন্য মরতে বসেছি, আর তোরা কুত্তার বাচ্চারা মুরগি চুরি করতে গিয়েছিস? আর সবগুলোর পা ভাঙবো, কত বড় সাহস! নুসরাত ইসরাতের কন্ডিশন দেখে মুরগির শক্ত হাতে চেপে ধরে উল্টো পথে দৌড় দিল। তার মতামতে জান গেলে যাবে, তবুও মুরগি ছাড়া যাবে না। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পালাচ্ছিস কেন? জরুরি প্রয়োজনে। জরুরি ব্যবস্থা নিচ্ছি পূর্ব থেকে। ইশরাতের মাথা গিয়েছে। ইসরাত নুসরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি আহান আর ইরহামকে পিটানোর জন্য খ্যাপাটে নয়নে এগিয়ে গেল। ইরহাম আর আহান নুসরাতের দিকে দৌড় দিয়ে চলে গেল। নুসরাত নিষেধাজ্ঞা জারি করলো, একদম এদিকে আসবি না দুজন। দুজনেই নুসরাতের কথা মাঝি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিয়ে নুসরাতের দিকে যেতে যেতে আওড়ালো, সব দোষ তোর। তুই তো এই মেয়েকে রাগিয়েছিস। তুই না বললে তো জীবনেও আমরা মুরগি চুরি করতে যেতাম না। ইসরাত একটার কথা কানে না তুলে হকি স্টিক ছুঁড়ে মারল। একটুর জন্য নুসরাতের মাথায় না লেগে পাশ দিয়ে সাকরে চলে গেল। তা অক্ষত রাখা গাড়ির গ্লাসে লেগে শব্দ করে ভেঙে চোরমার হয়ে গেল নিচে। ইসরাত কিরমিরে বলে উঠল, দাঁড়া, সবগুলোকে আজ আস্ত কোপাবো আমি। ইসরাতের ঝলসানো কণ্ঠে নুসরাত, আহান, ইরহাম আরও বেশি করে পা মিলিয়ে পালালো। ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত হতে ভেসে আসছে অনবরত চলতে থাকা গাড়ির আওয়াজ। নুসরাতরা গোল গোল দৌড়াতে লাগলো সবাই মিলে। তিনজনে খিলখিল করে হেসে উঠল সামনে উড়ন্ত পাখির মতো চলতে চলতে। ইসরাত নিজেও হেসে দিল, পরপর আবার শব্দ করে কান্না করে ফেল। এক হাতে তালু দিয়ে চোখ মুছে অস্পষ্ট সুরে জানতে চাইল, আমাকে বলে গেলি না কেন? ইসরাতকে শিথিল হতে দেখে সবাই থামলো। মুখ খুলে সান্ত্বনা দিতে যাবে, তখনই যেদিক থেকে তিন গুণধরেরা বেরিয়ে এসেছিল সেই পথে হাতে টর্চ লাইট নিয়ে হুড়হুড় করে এলো একদল পুরুষ মানুষ বেরিয়ে আসলো। মুখে মুখে উচ্চারিত তাদের চোর চোর। ইসরাত বিস্ময় মুখে চেয়ে রইল ওই দিকে। নুসরাত, ইরহাম, আহান তিনজন মাথা একত্রিত করে ফিসফিসিয়ে চোরের মতো মুখ বানিয়ে কানাঘুষা করল। এরা এখনও পেছন ছাড়েনি। মাত্র 6টা মুরগি চুরি করায় এরা এতক্ষণ যাবৎ আমাদের পিছু করছিল। কি জামানা এসছে ভাই, ভালো মানুষের জামানা আর থাকেনি। খনকির পোলারা মাত্র দুটো মুরগি চুরি করা এসব করছে। এসব মুরগি আমি বাল দিয়েও বাড়ি মারি না, শুধু কাবাব খাবো বলে নিয়ে এসেছি। আমাকে মেরে ফেললেও আমি মুরগি দেব না, আমি এগুলো কাবাব করে খাবো। নুসরাত নিজেও পণ করে ফেল। আজ তাকে বুলেট মেরে দিল, মুরগি সে দিবে না। তিনজন মুরগিগুলো নিজেদের বুকের কাছে শক্ত করে চেপে দাঁড়িয়ে রইল। তখনই কানে আসলো পুরুষালী গলার শব্দ, ও পুলিশ অফিসার আছেন এখানে? মিনময় সুপুরুষের মতো এগিয়ে গেল তাদের দিকে, জিজ্ঞেস করলো, কি হয়েছে? এক লোক তাদের মধ্য থেকে এগিয়ে আসলো, সবার হাতেই লাঠি চটা। চোর ধরার পর উত্তম মাধ্যম দিবে ভেবে নিয়েছিল হাতে। সবাই হইচই করে উঠল। এতজনের কথার মধ্যে মিনময় কিছু বুঝে উঠল না, তাই সামান্য কড়া কণ্ঠে বলে উঠল, একজন বলুন। একজন বয়স্ক লোক সামনে আসলেন, সবাইকে পেছনে সরিয়ে। চোরের মতো সেটে দাঁড়ানো নুসরাত, ইরহাম, আহানকে আঙ্গুল তুলে দেখিয়ে বললেন, আমাদের গ্রামে ঢুকে রাত 4টার সময় মুরগি চুরি করেছে ওরা। নুসরাত ভেঙচি কাটলো লোকটাকে। লোকটা এসব দেখল না, আবারও বলে উঠল, পোশাক আশাক দেখলে বোঝা যায় ভালো সভ্র পরিবারের ছেলে মেয়ে, কিন্তু এমন মুরগি চুরি করার কি প্রয়োজন ছিল ওদের? আমরা কত করে বললাম দাঁড়ানোর জন্য, তবুও দাঁড়ালো না এরা। হ্যাঁ, আমরা এখানে দাঁড়াতাম আর আপনারা এসে চ্যাংদোলা করতেন। আমাদের দেখে কি বিচি মনে হয়? মিনময় বিরক্ত হলো আহানের ওপর। মনে মনে ভৎসনা জানালো সৈয়দ বাড়ির সবাইকে। ভাবলো এবারই সবগুলো কি এমন। লোকটা আবার বলল, এই দেখো এখনো মুরগিগুলা কেমন করে ধরে রেখেছে। নুসরাত, ইরহাম, আহান ঠাই দাঁড়িয়ে রইল। লোকগুলো পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণ কথা বলল। যখন কথা শেষ হলো তখন মিনময় সবাইকে কাছে আসার জন্য ডাকলো। ইসরাত কোমরে হাত রেখে দাঁড়িয়ে সব দেখলো। নুসরাত, আহান, ইরহাম চোরের মতো মুখ বানিয়ে এসে দাঁড়াতে মিনময় বলল, মুরগিগুলো ফিরিয়ে দিন।
মা যেমন নিজের সন্তানকে আগলে রাখে, তেমনি নুসরাত নিজের দেহের সাথে মুরগিগুলো জড়িয়ে নিল। দুপাশে মাথা নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, দিব না। দিয়ে দিন। দিব না। দিয়ে দিন মিসেস আরস। দিব না মিস্টার তন্ময় তুষার ওরফে ঘুষখোর পুলিশ অফিসার। দুজনের মধ্যে এভাবেই চলল অনেকক্ষণ যাবৎ কথা কাটাকাটি। ইসরাত দুজনকে থামিয়ে দিতে রুক্ষ কণ্ঠে কর্মর করে ধমকে উঠল। হচ্ছেটা কি এখানে? মিনময়ী কেঁপে উঠে থেমে গেল। ইসরাতের দিকে আর চোখে চাইতেই সে বলল, চুপচাপ মুরগি ফিরিয়ে দিতে বলুন। নুসরাত নিজের কথাই অটল। সে বলল, অসম্ভব, আমি দিব না। এগুলোকে আমি নিজের বাচ্চা ভেবে নিয়ে এসেছি। এখন মুরগির কাবাব না খেয়ে ফিরিয়ে দিলে পাপ হবে, পাপ। আহানও সহমত নুসরাতের কথাই। সেই বলল, আমি তো ভেবেছি মুরগিগুলোকে প্রথমে বড় করব নিজের বাচ্চাদের মতো, এমন খাওয়ান দিব যাতে মুরগিগুলো সেম আমার মতো হয়ে যায়। তারপর কি? মুরগির শিক পোড়া, কাবাব, ললিপপ ফ্রাই করে খেতাম। ভাবতেই জিভে জল চলে এসেছে। আমারও চলে আসছে। আমারও আসছে। গ্রামের মানুষগুলো খুবই বিরক্ত হলো এমন আচরণে। নুসরাত, ইরহাম, আহানের ভাবনার ভেতর তাদের হাত থেকে মুরগিগুলো টেনে নিয়ে যেতে নিল। তিনজনেই মুরগি শক্ত হাতে চেপে ধরে রাখলো তা। মুরগি একদিকে ওরা টানছে, একদিকে এরা টানছে। হঠাৎ নুসরাতের টনক নড়তেই সে মুরগির দুটো শরীর ছেড়ে দিল। যে লোকটা টানছিল সে লোকটা এবার শক্তি দিয়ে টান মারতেই যেতেই উল্টে পড়ে গেল। মুরগি হাত থেকে উড়ে ডাকতে ডাকতে পালালো নিজের যান বাঁচানোর জন্য। নুসরাত লোকটাকে ভৎসনা করেই বলল, কি হেমান, আপনি সামান্য মুরগি নেওয়ার জন্য এমন অত্যাচার করছেন আমাদের মতো বাচ্চাদের উপর? ধর্মে সইবে না এসব। এসব দেখে মিনময়ের ইচ্ছে করলো এক গ্লাস হারপি খেয়ে মরে যেতে। কোন চক্করে পড়েছে সে? তার 28 বছরের জীবনে এমন গ্যাচা কলে জীবনে পড়েনি। এই আরসের ফ্যামিলির সাথে দেখা হওয়ার পর থেকে দুদিন গজব আজাব এসে পড়েছে তার শান্তিপূর্ণ জীবনে। জীবনের সব থেকে বড় ভুল ছিল ঢাকা থেকে ট্রান্সফার হয়ে সিলেট বিভাগীয় থানায় আসা। মিনময় নিজে ধৈর্য হারিয়ে বজ্র কণ্ঠে কান লাগিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল। শাট আপ। সবার হাতে থাকা মুরগিগুলো এক প্রকার টেনে হেসে নিয়ে লোকগুলোর হাতে ধরিয়ে দিল। নুসরাত টু শব্দটি বের করার আগেই মিনময় হাবিলদারকে বলল, 4টা হ্যান্ডশেক নিয়ে আসুন। কি জন্য? ইসরাত গাট্টা বসালো ইরহামের মাথায়। রাগী চোখে চাইল তাদের দিকে। নুসরাত মিনময়কে পাত্তা না দিয়ে মুরগির জন্য হাত বিদ্বেষ করে মিনমিনিয়ে তাদের সবার শোনার মতো করে বলে উঠল, আমার মুরগি, আমার বাচ্চাগুলো, টাকা পয়সা নাই, আর থাকলেও আমি দিব না। নুসরাত তাদের শোনার মতো করে বলল। দূরে দাঁড়ানো হাবিলদার পর্যন্ত শুনে ফেলল তার গালি। মিনময় না চাইতো ঠোঁট চেপে হেসে ফেল। নিজের হাসি ঢাকতে উল্টো দিকে চেয়ে হাবিলদারকে ধমকে উঠল, কি সমস্যা কি? এত দেরি করছেন কেন? হাবিলদার দ্রুত পায়ে এসে হ্যান্ডকাপ ধরিয়ে দিলেন মিনময় তুষারের কাছে। মিনময় হ্যান্ডকাপ সর্বপ্রথম নুসরাতের মুখের সামনে ঝুলিয়ে ধরল। সকালে মনোরম হাওয়ায় দুলে উঠল হ্যান্ডকাপখানা। সে ঠোঁট এলিয়ে হেসে ধীমে সুরে এলিয়ে পড়ল, সৈয়দ নুসরাত নাসির, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য বাংলাদেশ 2018 এর আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা দিতে হবে, হয় 3 মাসের জেল। মুরগি চুরির জন্য সেকশন 378 অনুযায়ী 5,000 টাকা জরিমানা, না দিতে পারলে 6 মাসের জেল, মোট 9 মাসের জেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের সামনে যাত্রা মনে হচ্ছে অনেক সুন্দর হবে। সৈয়দ বাড়িতে তখন সুখের ছায়া। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লিপি বেগমও নিজের শরীর ছেড়ে দিয়েছেন, পড়ে আছেন সবার মতো অবচেতন। সৈয়দ বাড়ির সকল মানুষ এসে তখন হাজির নাসির মঞ্জিলে। আরশ, চাইন, এমনকি মাহাতি বাকি পড়ে থাকেনি। সকলেই খুঁজে ফেলেছে তাদের সোসাইটির ভেতর। চতুর্থবারের মতো পুরো সোসাইটি খুঁজে এসে সোফায় বসলো আরশ। মুখে গম্ভীরতা রেখে নিজের ভেতরে চলাচল করা উদ্দীপনা ঢাকতে চাইল, হয়তো সফল হলো। চোখে মুখে গম্ভীরতা এঁটে বসে রইল। তখন ঘড়ির কাঁটায় চলছে 10টার ঘরে। আজকের দিনে তেমন একটা রোদের দেখা নেই। নির্মল দিন, নিস্তেজতা পুরো প্রকৃতি জুড়ে বয়ে রয়েছে। নাসির মঞ্জিল যেমন তাদের বাচ্চাগুলো ছাড়া নিস্তেজ, তেমনি
জাইনে চিন্তায় চিন্তায় মাথা ফাটছে। ইচ্ছে করছে ইসরাত নামক বেয়াদবটাকে যেখানে পাবে সেখানে ধরে কয়েক ঘা লাগিয়ে দিবে, কিন্তু মস্তিষ্কের এমন সুমতি এসে চলতে দিল না। তার হৃদয়ে চলছে অন্য কিছু। মস্তিষ্ক যা বলছে তার থেকে দ্বিগুণ গতিতে চলছে হৃদয়ের ধ্বনি। শ্বাস আটকে বসে রইল নিজের জায়গায়। বুকের কাছে চিনচিনে ব্যথা হলো। এসির ভেতর থেকেও চিন্তায় চিন্তায় ঘামতে লাগলো সারা শরীর। এক হাতে বুকের পা পাশ চেপে ধরলো, হাত দিয়ে বুকের কাছে ব্যথা ওঠা জায়গায় ড্যাব ড্যাব করে আঘাত করলো ব্যথা কমার জন্য। সবার এত চিন্তার ভেতর নাসির সাহেব একমাত্র, যিনি আরাম করে বসে মোবাইল ঘাঁটছেন। কিছুদিন পূর্বে নুসরাত আর ইসরাতের শেয়ার করা মিমসগুলো দেখলেন আর হাসলেন। হেলাল সাহেব নিজেও চিন্তিত। যতই হোক ছেলের বউ তার। উপরে উপরে নিজেকে কঠিন খোলসে ঢেকে রাখলেন, এমন ভাব যেন যাকে মরুক সবগুলো, আমার কিছু যায় আসে না। কিন্তু ঠিকই চিন্তা করছেন ভদ্রলোক। পা দিয়ে মেঝেতে বারবার আঘাত করে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস করলেন। যখন তার কানে নাসির সাহেবের হাসির শব্দ আসলো, তখন ক্ষুদ্র নেত্রে চেয়ে কড়া কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে? এমন দাঁত কেলাচ্ছিস কেন? সুন্দর না? নুসরাত দিয়েছে এই মিমস। নাজিমিন বেগম নিজের কান্না আটকে স্বামীর দিকে তাকালেন। নিজের মায়ের দিকে চেয়ে হু হু করে আবারও কেঁদে উঠে বললেন, দেখেছো আম্মা, দেখেছো আমার বাচ্চাগুলো নেই, আর এই পাষাণ লোক মিনস দেখে হাহা করে দাঁত কেলাচ্ছে। এই কেমন লোকের সাথে তুমি আমার বিয়ে দিলে? নাসির সাহেব মোবাইল সেন্টার টেবিলে রাখেন, গলার আওয়াজ কিছুটা উঁচু করে স্ত্রী সহ সবাইকে বলে ওঠেন, তো কি হয়েছে? তোমরা ভোর 4টা থেকে চিন্তা করছো, সবাই এতে তো ওরা আসলো না। এখন কি তোমাদের মতো চিন্তা করে আমি নিজের ভিপি হাই করব? আজব তো, সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু আরাম করে রিলসগুলো দেখতে দিবে না? নাসির সাহেবের কথা শেষ হতেই হাওয়ার গতিতে দরজা উড়িয়ে বাতাসে নেই উড়ে এসে মাছির মতো সবার মাঝখানে জায়গা জুড়ে বসলেন সুফি খাতুন। চোখে পানির অস্তিত্ব নেই, তারপরও চোখ শাড়ির আঁচলে মুছে নিয়ে হাই হুতাশ করলেন। মাথায় হাত রেখে নিজের কর্ম জারি রেখে হাহাকার কি এক গলা রে বাবা! এই মহিলার চিৎকারই তো তার প্রেশারটা হাই হয়ে গিয়েছে। শেফ সাহেব কানে টিস্যু প্রায় গুজে ফেলতে গেলেন। ভদ্রমহিলার হাই হুতাশে ওনার রক্তচাপ বাড়ছে। একদিকে এই মহিলার হাহাকার, অন্যদিকে তার সহধর্মিনীর চিৎকার, দুটোই কানের সাইরেনের মতো বাজছে। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! হেলাল সাহেব ফুপির সম্পর্কে পরোয়া না করে সুফি খাতুনকেই ধমকে উঠলেন, বস, আর কোনো চিৎকার না। সুফি খাতুন থোড়াই কানে তুললেন এ কথা। উনি নিজের চিৎকার করা সমান কান্না জারি রাখলেন। নাসির মঞ্জিল হতে শুরু করে আগাম 3 পাড়া চেনে যাবে বিয়ে বাড়ি থেকে কনে সহ তার 4 ভাই বোন উধাও। সুফি খাতুন বললেন, আমি জানতাম কি জানতে তুমি? এই মেয়ে তার লাঙ্গের সাথে পালাবে, আজ না হয় কাল। এটুকু কথা নাসির মঞ্জিলের তৎকালীন পরিবেশকে নাড়িয়ে দিতে সময় নিল না। নাসির সে ভ্রুক্ষেপহীন কণ্ঠে বলেন, যদি পালিয়ে থাকে তাহলে বেশ করেছে। তোমার কোনো সমস্যা? ওই মেয়েকে দেখলেই বোঝা যায়, উপরে উপরে ভদ্র সেজে থাকে, ভেতরে ভেতরে ঠিকই মায়ের মতো পলিটিক্স বাজ। আমি আগেই বলেছিলাম, একটাও ভালো হয়নি। দেখ গিয়ে কোন পোলার সাথে মাস্তি করছে। নাসির সাহেব ভদ্র মহিলার কথাই ভ্রুক্ষেপ করলেন না। নাজমিন বেগম জ্বলে উঠলেন। রাগী কণ্ঠে দুবাক্য শোনানোর পূর্বেই রোহিণীর গলার আওয়াজ ভেসে আসলো। মায়ের বিরুদ্ধে কঠোর কণ্ঠে বললেন, আম্মা, আর একটা কথা বলবে না তুমি। বললে আগামী কালকে নিজের জিনিস নিয়ে ফিরে যাব আব্বার বাড়িতে। দেখছো ও এই বাড়ির মানুষ চিন্তায় আছে, তার উপরে তুমি আরো উল্টোপাল্টা কথা বলে টেনশন বাড়াচ্ছ। আগেই বলে দিলাম, কেউ কিছু বললে পরে মুখ ফুলিও না। রোহিণীর কথাই থেমে গেলেন সুফি খাতুন। চোয়াল ঝুলিয়ে বসে রইলেন, কোনো প্রকার টুর শব্দটি করলেন না আর। নাসির সাহেব নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সবার উদ্দেশ্যে বলেন, এত চিন্তা করে লাভ নেই। দেখো গিয়ে গাড়ি কোনো প্লটে ঢুকাইছে, না হয় ধাক্কা লাগিয়ে আমার গাড়ি ফোর্স করে দিয়েছে। আমার তো বেচারা জড়বস্তু গাড়িটার জন্য কষ্ট হচ্ছে। হায় আমার গাড়ি। দীর্ঘশ্বাস ফেললেন। পরপর আবারও আরেকটা রিলস দেখে হাসতে হাসতে ঢলে পড়লেন সোফার উপর। মিনময়ের কথা শেষ হওয়ার পূর্বেই নুসরাত দুহাত বাড়িয়ে দিল, বলল, টাকা পয়সা নাই, আর থাকলেও আমি দিব না।
ওগুলো কি গাছে ধরে যে বললাম আর চুপ করে পাতার মতো ঝরে পড়ে গেল? তাছাড়া অপাত্রে টাকা ঢালতে আমি ভীষণ অপছন্দ করি। হাজতে যাওয়াই বেস্ট আমার কাছে। তবু ঘুষখোর পুলিশকে আমি টাকা দিব না। এমনিতেই গরিব, খেতে পারছি না। আর উনি বলছেন 15,000 টাকা দিন জরিমানা। মুখ ধোয়ার জন্য সাবান কিনতে পারছি না, আর দেব জরিমানা? শালি রে পাগলা। ইরহাম আহান দুজনেই মাথা নাড়ালো। মিনময় ইরহাম আহানের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে নুসরাতের হাতে দিতে যাবে, নুসরাত টেনে নিল সেটা নিজের দিকে, বলল, আমি ঘুষখোরদের হাত নিজের গায়ে লাগিয়ে নিজেকে নাপাক করতে চাচ্ছি না। ইশরাত পরিয়ে দে তো। ইসরাত নুসরাতের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দিল। মিনময়ের মুখ অপমানে থমথমে হয়ে উঠল। নিজেকে সান্ত্বনা দিল। এমের মাথায় একটা রগ ঢিলে বলে নিজেকে সামলে নিয়ে ইসরাতের দিকে হ্যান্ডক্যাপ তুলে ধরল। ইসরাত শীতল সুরে জিজ্ঞেস করল, আমার অপরাধ? মিনময় তোষার ইসরাতের চোখের দিকে তাকালো। সূর্যের তেজস্বী রশ্মি পূর্ব আকাশে তখনও উদিত হয়ে মাটিতে নেমেছে। আলো এসে চোখে পড়তেই মেয়েলি চোখটা জলমল করে উঠল। কালো চোখের মণিগুলো অগোচরে নিজেদের কালো বর্ণ হারিয়ে পরিণত হলো বাদামি বর্ণের। উজ্জ্বল বাদামি চোখের পানি চেয়ে বলে উঠল, একজন পুলিশ অফিসারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসায় 5,000 টাকা জরিমানা, না হয় 2 মাসের জেল। ইসরাত হ্যান্ডকাপ নিজের হাতে নিয়ে নিল। আলগোছে সেটা হাতে নিয়ে নিজের হাত লক করে দিল। তারপর অধর বাগিয়ে সামান্য হেসে বলল, আপনাকে টাকা দেওয়ার থেকে একটা ইঁদুরকে টাকা খেতে দাও আমি বেশি অ্যাপ্রিসিয়েট করব। মিনময় এত অপমান চুপচাপ গিলে নিল। সবাইকে বলল, গাড়িতে উঠুন সবাই। নো নো টেন্স বস। মনে কর শ্বশুর বাড়ি যাচ্ছিস কয়েকদিনের জন্য। কয়েকদিনের জন্য নাকি কয়েক মাসের জন্য? পরপর আহান নাকি সুরে বলে উঠল, আপু আমি হাজতে যাব না। নুসরাত পুরো চিলমুটে থাকলো। ইসরাতও এতক্ষণ গভীরতা ছেড়ে নিজেও কিছুটা হাস্যমুখ হয়েছে। দুবন জেলে যাচ্ছে সেই চিন্তা না করে হাসলো। ইসরাত বলল, কয়েকদিন পূর্বে তুই একটা কথা বলেছিলি মনে আছে? নুসরাত মাথা নাড়ালো। তারপর দুজনেই একসাথে সুর টেনে আহানের উদ্দেশ্যে মিনমিনিয়ে গাইল, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, হাজতে গেলে খেতে হবে ডান্ডার বাড়ি। এখন থেকে নিয়ে নাও নিজেদের প্রস্তুতি। ইসরাতের গলা হঠাৎ থেমে গেল। চারিদিকে চোখ ঘুরিয়ে তাকে অবাক কণ্ঠে মুখ দিয়ে নিঃসৃত হলো একটা কথা, এই মোমো আর সৌরভ কোথায়? ইসরাতের কথাই তিনজনের মনে পড়ল তাদের কথা। এতক্ষণে প্রায় ভুলেই বসেছিল তিনজন নিজেদের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে উদ্যত হলো তাদের খুঁজতে। হ্যান্ডকাপে আটকানো হাত নিয়ে আশেপাশে পাগলের মতো চোখ বোলালো। কিছু মুহূর্ত পরে আহানের গলায় ভেসে আসলো। সে বলছে, আপু মামু আপু আর সৌরভী আপু এখানে। তিনজন যে যে জায়গায় ছিল আওয়াজ অনুসরণ করেই দৌড়ালো। সবার আগে সেখানে পৌঁছালো ইসরাত, এরপর নুসরাত, ইরহাম, মিনময় আর হাবিলদার পৌঁছালেন সবার শেষে। ইসরাতের মোমোর দিকে ঝুঁকে হাতে স্পর্শ করতেই যাবে, মনে পড়ল হাত বাঁধা তার। অসহায় চোখে কিছুক্ষণ মাটির দিকে চেয়ে থেকে নিজের হাত তুলে ধরল মিনময়ের সামনে। তেজি কণ্ঠে বলল, হাত খুলে দিন অফিসার। মিনময় কোনো দুরুক্তি ছাড়াই খুলে দিল ইসরাতের হাত। এক একে সবার হাত খুলে দিল। শেষে যখন নুসরাতকে খুলে দিতে যাবি তখন থেমে চোখ তুলে তাকালো, শুধালো, আমি খুলে দিব। নুসরাত কোনো কথা না বলে শুধু ভ্যাটকানো দিল। অতঃপর হাত খুলে নিয়ে মোমোর সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে উঠল, এমন ফিট খেয়ে পড়ে আছেন কেন? এদের নাকের কাছে কিছু কি ধরতে হবে? কেন? আমি শুনেছি দুর্গন্ধ জাতীয় কিছুর স্মেল নিলে মানুষ তাড়াতাড়ি সজ্ঞানে ফিরে আসে। আমি জুতো 5 দিন যাবৎ ধোয়া হয়নি, তাই ভাবছিলাম ওদের নাকের কাছে ধরবো। ইসরাত ধমকে উঠল নুসরাতকে। ইরহাম নীরবে দাঁড়িয়ে রইল। ইসরাত বলে উঠল, ইরহাম সৌরভকে তোর করে তুলে নে। ইরহাম এমন কথাই সামান্যক্ষণ থমকালো। মুখ চাউচেই করে নিশ্চিত হতে আবারও জানতে চাইল, আমি? না তুই না, তোর রুহকে বলছি। মোমো শাস্তির অধিকারী হওয়াই
মাথায় ধরল আহান, দুপায়ে ধরল নুসরাত আর ইসরাত। সবাই মিলে টেনে টুনে নিয়ে গেল পুলিশের জিপে, তুলে ফেলল মোমোকে। তখনও স্তব্ধ নয়নে সৌরভীর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল ইরহাম। নুসরাত সামান্য বিরক্ত হলো, ইচ্ছে হলো ইরহামের পেছনে গিয়ে একটা লাথ মেরে উল্টে ফেলে দিতে। সময় অতিবাহিত হলো, নুসরাতের আর তর সইল না। এতক্ষণে গলার কাছে দলা পাকানো গালিগুলো বের হয়ে আসলো তড়িৎ গতিতে। তবুও নিজেকে সামলে নিয়ে সামান্য আওয়াজে কিছু গালি দিয়ে পরে কথাগুলো জোরে জোরে বলল, তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে আয় সৌরভীকে। ইরহাম সম্ভিত হলো, চোখের পাতা ফেলে হুঁশজ্ঞান হারিয়ে অবহেলায় পড়ে থাকা রমণীর দিকে চাইল। নৈশব্দে অতিবাহিত হলো সময়। প্রকৃতিতে তখন চলছে বিড়ম্বনা। একটু একটু বৃষ্টিভাব, থোকা থোকা মেঘ জমেছে আকাশে। মেঘের গর্জন চলছে, আকাশ দুপাশে বিরক্ত হয়ে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে। ইরহাম ঝুঁকে গেল সৌরভীর দিকে। মেয়েলি শরীরের অগ্রভাগে অস্বাভাবিক কোনো স্পর্শ না লাগে সেদিকে খেয়াল রাখল সে। পেছন থেকে তখনও হাউকাউ করছে নুসরাত। মনে মনে হয়তো শত গালি দিচ্ছে তাকে। ইসরাত টু শব্দটি না করে জুহুরি নজরে চারপাশ লক্ষ্য করল ইরহামের গতিবিধি। ইরহাম সৌরভীর হাঁটুর নিচে এক হাত রেখে অন্য হাতে সৌরভীর কোমর চেপে ধরল। কিছু মুহূর্তের মধ্যেই দেখা গেল সৌরভী ইরহামের বাহুর মধ্যে। অবচেতন শরীরে পুরুষালী গরম কাদামাক্ত দেহের স্পর্শ পেতে শিহরণ জাগল। তখনই আকাশ চেয়ে বজ্রিত হলো মেঘের গর্জন। হঠাৎ কেঁপে ওঠা কি বজ্রপাতের জন্য নাকি ইরহামের শরীর সংস্পর্শে আসার জন্য হলো, ঠিক বুঝে ওঠা গেল না। ইরহাম যখন সযত্নে কোলে তুলে এক পা দুপা করে সামনে এগুলো পুলিশের জিপের দিকে, তখন মেঘ তরল থেকে পতিত হলো মাটিতে। আবারও নতুনভাবে বৃষ্টির সূচনা হলো। গত রাতের মতো অত তেজালো বৃষ্টি নয়, ঝিরিঝিরি বৃষ্টি হলো। ইরহাম সৌরভীকে যতক্ষণ নিজের বাহুর পাকে রাখলো ততক্ষণ পর্যন্ত বুকের মাংসপেশিটা দুরু দুরু করে কাঁপল। নিজের এমন অস্বাভাবিক শরীরের পরিবর্তনে নিজেই হতচকিত হলো। তার সৌরভীকে অ্যাজ এ মেয়ে ফ্রেন্ড ভালো লাগে, কিন্তু এমন অনুভূতি হওয়ার মানে কি? মেয়েটার প্রতি কি তার অনুভূতি জন্মেছে? এটা কিভাবে সম্ভব? আর চোখে দেখল হলুদাভাব মুখখানা। এত কাছ থেকে হয়তো প্রথম এই মুখ দেখছে, তাই অক্ষিপটে ধরা পড়ল সুন্দর একটা জিনিস। ডান দিকের গাল আর চোখের মধ্যভাগে কালো চিকচিকে বনের তিল, খুবই সূক্ষ্ম সেটা, চোখ দাবিয়ে না দেখলে দেখা যায় না। ইরহামের মনে হলো ধুকপুক করা হৃৎপিণ্ডের গতি আরও বেড়েছে। সে নাজেহাল হলো, মাথা ঝেড়ে ফেলে দিতে চাইল এই অনুভূতি। যতটা ঝেড়ে ফেলার চেষ্টা করলো ততটা হয়তো আরও গ্রাস করে নিতে থাকলো তাকে সেই অনুভূতি।